রাত্রি 4টে বাজছিল। রাজেশ নিজের বাইক খুব দ্রুত গতিতে চালাচ্ছিল। তক্ষুনি বাইকের পেছনে বসে থাকা তার স্ত্রী প্রীতি তাকে বলে, বাইকের স্পিড আরেকটু বাড়িয়ে দাও রাজেশ। প্রীতি, এখন রাত হয়েছে অনেকটা, এর থেকে বেশি জোরে গাড়ি চালাতে পারবো না আমি। রাজেশ, আমি এই জায়গার ব্যাপারে অনেক ভয়ঙ্কর কথা শুনেছি। কথায় বলে যে এই এলাকাতে সেই হন্টেড চার্চ আসে। তুমিও না প্রীতি, এই যুগে এসে তুমি পুরনো যুগের কথা কেন বলো বলো তো? হঠাৎ করে রাজেশের বাইক ধাক্কা দিয়ে থেমে যায়। কি হলো রাজেশ, তুমি বাইক কেন দাঁড় করালে? বাইকটা আমি থামাইনি প্রীতি, বাইকটা নিজে নিজেই থেমে গেল। মনে হচ্ছে টায়ার পাংচার হয়েছে। রাজেশ বাইক থেকে নেমে দুটো টায়ার দেখতে শুরু করে। ও মাই গড, এ তো খুবই খারাপ হলো আমাদের সাথে, বাইকের দুটো টায়ারই পাংচার হয়ে গেছে। তক্ষুনি রাজেশের কানে একটা মহিলার কষ্টকর আওয়াজ চলে আসে। চিৎকারের আওয়াজ সামনের চার্চ থেকে আসছিল, যার দেয়াল ভেঙে গেছিল। প্রীতি, একটা মহিলার যন্ত্রণাদায়ক চিৎকার সামনের ওই চার্চ থেকে এলো, বুঝলে তো? আমাদের গিয়ে চার্চের ভেতর একবার দেখা উচিত। আমার মনে হয় কোনো মহিলা বিপদে পড়েছে। পাগল হয়ে গেছো নাকি? কিছুক্ষণ আগে আমি এই চার্চের ব্যাপারেই তো বলছিলাম। আর এই সমস্ত শহর জানে যে এই চার্চটা হন্টেড। আজ বাজে কথা বলো না প্রীতি, হতে পারে বাস্তবে কোনো মহিলা ওখানে বিপদে পড়ে আটকেছে। এমনিতেই এই চার্চটা অনেক দিন ধরেই কেউ আসে না, বুঝেছো? নিশ্চয়ই কোনো বদমাইশ লোক কোনো লোককে জোর করে এখানে নিয়ে এসেছে। ও সাহায্য করা উচিত আমাদের। আমি এই চার্চের ভেতরে পা রাখবো না কিন্তু। এবার যাবে নাকি তুমি? চলো তো। রাজেশ প্রীতির হাত ধরে সেই চার্চের ভেতরে চলে যায়, কিন্তু যেই মাত্র সে চার্চের ভেতরে পা রাখে তার চোখ ভয়ের চোটে ছানা বড়া হয়ে ওঠে। চার্চে একটা খুবই ভয়ঙ্কর দেখতে ব্যক্তি হ্যাট পরে নিজের লাল চোখ দিয়ে রাজেশকে দেখছিল। হঠাৎ করে একটা ধামাকা হয় আর প্রীতি আর রাজেশের শরীরের নিজে নিজেই টুকরো হয়ে যায়। এই ঘটনার 1 মাস পর স্যান্ডি কলেজে নিজের বন্ধুদের সাথে ভূতের ওপরে উপহাস করছিল। আরে আরে ভাই, আরে ভূত টুত কিছু হয় না রে, এইসব আমাদের মাথার মধ্যে উল্টোপাল্টা রয়েছে। স্যান্ডির কথা শুনে তার বান্ধবী কণিকা বলে ওঠে, এইভাবে ভূতেদের নিয়ে উপহাস করা উচিত নয় স্যান্ডি। কি? আরে ভূত নিয়ে যদি আমি মজা করি তাহলে ভূত কি আমার পিছু নেবে নাকি? তক্ষুনি স্যান্ডির বন্ধু রাজু কণিকার উপহাস করে বলে, কণিকা, আমার বিশ্বাসই হয় না রে যে তুইও ভূত প্রেত বা ডাইনির মতন এইসব আজে বাজে কথা বিশ্বাস করো। রাজু, এইসব শক্তির অস্তিত্ব আছে আর এগুলো নিয়ে উপহাস করা উচিত না। কণিকার কথা শুনে রাজু আর স্যান্ডি কণিকার উপহাস করতে করতে চলে যায়। তাদের যাওয়া মাত্রই ওখানে তাদের বন্ধু অর্জুন চলে আসে। তো এইবারে কি আজে বাজে কথা বলছিল কণিকা? প্রত্যেকবারের মতো ভূতেদের ইয়ার্কি করা, সাধু বাবাদের নিয়ে কথা বলা। কখনো কখনো মনে হয় রাজু আর স্যান্ডি নাস্তিক হয়ে গেছে। স্যান্ডি নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে স্যান্ডির মা পুজো করছিলেন। তক্ষুনি স্যান্ডি নিজের মাকে বলে, কি মা, তুমি ঈশ্বরের কাছ থেকে কি চাও বলো তো বারবার? অশুভ শক্তির থেকে আমাদের রক্ষা করো। আরে এই সংসারে অশুভ শক্তি নেই, তাহলে ঈশ্বর কি করে রক্ষা করবেন? নিজের মুখ দিয়ে ভালো ভালো কথা বলছো না, এইভাবে কালো শক্তির ব্যাপারে বাজে কথা বলতে নেই। কে জানে কোন দিন কি করতে গিয়ে কি হয়। তুমি খুব ভীতু মা। ভূত প্রেত এইসব বইয়েতেই পাওয়া যায়, এর থেকে বেশি কিছু নয়। স্যান্ডির কলেজের কাছে একটা অনেক পুরনো চার্চ তৈরি হয়েছিল, যেটা এখন পুরো খালি ছিল। সেই চার্চের ব্যাপারে অনেকগুলো ভয়ঙ্কর কথাবার্তা প্রসিদ্ধ ছিল। পরের দিন স্যান্ডি কলেজে সেই হন্টেড চার্চের উপহাস করতে শুরু করে। কণিকা, আমি শুনেছি যে আমাদের কলেজের পাশে যে পুরনো চার্চটা হয়েছে না, রাত্রিবেলা লোকজন ওখানে আত্মা ঘুরে বেড়ায় দেখতে পেয়েছে এরকম। তক্ষুনি অর্জুন স্যান্ডিকে বলে, দেখ স্যান্ডি, সব কথা নিয়ে সবসময় ঠাট্টা করতে নেই। ওটা সত্যি সত্যি একটা ভূতুরে কটেজ। আরে ভূত প্রেত ডাইনি এসব কিছু হয় না রে, এইসব আজে বাজে কথা ভাই। এরকম নয় স্যান্ডি, আজকালকার দিনেও ওখানে ফাদার উইলিয়ামস আর মার্থারের আত্মা ঘুরে বেড়ায়। অর্জুনের কথা শুনে স্যান্ডির জিজ্ঞাসা বেড়ে ওঠে, এই মার্থার ফাদারের আত্মার গল্পটা কি বলতো? সবাই বলে যে অনেক বছর আগে চার্চে একজন ফাদার থাকতো,
মার্থা নামের একজন মহিলার সাথে ওনার অবৈধ সম্পর্ক ছিল। যখন এই ব্যাপারে মার্থার স্বামী চার্লস জানতে পেরে যায়, তখন সে রেগে গিয়ে আগুন হয়ে ওঠে। একদিন রাত্রে হঠাৎ করে চার্লস ওখানে পৌঁছয় আর চার্চের মধ্যেই দুজনকে কুড়ুল দিয়ে কেটে মেরে ফেলে। সেই থেকে ওই চার্চে মার্থার ফাদারের আত্মা রাত্রিবেলা ওখানে ঘুরে বেড়ায়। না, আবার একটা আজে বাজে ভুতুরে গল্প। এখন সেটাগুলো সহ্য করতে হবে? জানি না স্টুপিড লোকজন এগুলো কবে বুঝবে। আরে পৃথিবীতে মানুষের থেকে বেশি বড় শয়তান আর কেউ হয়ই না। আর এটা কোনো গল্প নয় স্যান্ডি, এটা সত্যি। আমি আজকে রাত্রে এটা প্রমাণ করব যে প্রতিটা গল্পের পেছনে একটা মিথ্যে গল্প থাকে। কালকেই তোর সাথে আমার দেখা হবে, ঠিক আছে? আজকে রাত্রে আমি ওই ভুতুরে চার্চে গিয়ে তোকে ভিডিও কল করব। এইটুকু বলে স্যান্ডি ওখান থেকে চলে যায়। বিকেলবেলা স্যান্ডি নিজের বাইক নিয়ে রাজুর বাড়িতে চলে যায়। আমার বিশ্বাস ছিল আমার বন্ধু যে তুই আমার কাছে অবশ্যই আসবি। আমি অর্জুনকে চ্যালেঞ্জ করেছি যে আজকে রাত্রে আমি ওই ভুতুরে চার্চে গিয়ে ওকে ভিডিও কল করব। আমি চাই যে তুমিও আমার সাথে চলো। আরে এটা আবার জিজ্ঞাসা করার কি আছে রে? আরে আমি তো তোর আসার আগে তোর জন্যই অপেক্ষা করছিলাম। রাত্রি 2টোর সময় স্যান্ডি আর রাজু বাইকে বসে সেই ভুতিয়া চার্চের দিকে যাওয়ার রাস্তায় চলে যায়। 15 মিনিটে তারা চার্চের সামনে দাঁড়িয়েছিল। আশেপাশে গভীর অন্ধকার ছিল। ওরা দুজন সামনে চার্চের একটা ভাঙা দেয়াল দেখতে পায়। কিন্তু জানি না কেন রাজুর প্রথমবার ভয় লাগছিল। স্যান্ডি নিজের স্মার্টফোন বার করে আর ওখানকার ফটো ক্লিক করতে শুরু করে। আরে এটা তুই কি করছিস স্যান্ডি? প্রতিবারের মতো ফটো ক্লিক করছি যাতে কালকে আমি লোকজনকে দেখাতে পারি। কিন্তু আমরা তো চার্চের ভেতরে গিয়ে অর্জুনকে ভিডিও কল করতাম, তাই না? তাহলে এইসব তুই ফটো কেন ক্লিক করছিস? আরে ভিডিও কল তো আমরা অবশ্যই করব রাজু, কিন্তু কয়েকটা ফটোও নিয়ে নি না, যাতে কলেজে আরও লোকজনকে এটা দেখাতে পারি। যদি অর্জুন আমাদের কথা বিশ্বাস না করে তখন এই ফটোগুলো অনেক কাজে দেবে রে। এটা বলতে আমার ভালো লাগছে না ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের এখান থেকে যাওয়া উচিত। রাজুর কথা শুনে স্যান্ডি আশ্চর্য হয়। তোর কি হলো বলতো আজকে রাজু? তুই আবার কবে থেকে ভীতুদের মতো কথা বললি? আরে আমি সবসময় তোর সাথে গেছি ভাই, কিন্তু জানি না কেন এখানে আমার কিছু অদ্ভুত মনে হচ্ছে রে। জানি না আমার এমন কেন মনে হচ্ছে যে এই জায়গাতে আমাদের দুজনকে ছাড়া আরও কেউ রয়েছে। এই রাত্রিবেলার অন্ধকারের মধ্যে আমাদের দুজন ছাড়া আর কেউ নেই। আর যদি কেউ থাকে সেটা হলো তোর মনের মধ্যে ভুলটা। এবার চত ভেতরে যাই আমরা। স্যান্ডি আর রাজু যেই মাত্র ভাঙা দেয়াল পার করার জন্য পা এগিয়ে দেয়, ঠিক সেই সময় চার্চের ভেতরে একজন মহিলার ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। চিৎকার এত কষ্টকর ছিল যেটা শুনে এরকম মনে হচ্ছিল যেন ভেতরে কাউকে খুব প্রচণ্ডভাবে কষ্ট পেয়ে মারা হচ্ছিল। 1 সেকেন্ডের জন্য স্যান্ডিরও লোম খাড়া হয়ে যায়। আমার কথাটা শোন স্যান্ডি, এখান থেকে যাই আমরা। এখানে কোনো কিছু ঠিকঠাক মনে হচ্ছে না। তক্ষুনি আবার চিৎকার ওদের দুজনের কানে চলে আসে আর তারপর গভীর শান্ত হয়ে যায়। স্যান্ডি প্রচণ্ড ভয় পায়, কিন্তু সে জানতো যে যদি সে এখন ফেরত চলে যায় তাহলে পুরো কলেজে তাকে নিয়ে উপহাস করা হবে। আরে ভয় পাস কেন তুই? এত কিচ্ছু হবে না, আমি আছি তো তোর সাথে। চল চল, ঠিক আছে চল তাহলে, যা হবে দেখা যাবে না হয়। ওরা দুজন দেয়াল পার করে হাতে উপস্থিত ফোনের টর্চের সাহারায় ওরা দুজন এগিয়ে চলে যায়। তক্ষুনি তাদের ঠিক পেছনে একটা কালো ছায়া পিছু পিছু হাঁটে। সেই ছায়া নিজের হাতে রক্ত লাগা একটা কুড়াল রেখেছিল। স্যান্ডি আর রাজু ভেতরে উপস্থিত একটা অনেক বড় রুমে পৌঁছায়। সেই সময়ই তাদের কানে কিছু পড়ার আওয়াজ চলে আসে। হঠাৎ করে ওরা একটা খারাপ চেয়ারের পেছনে কেউ বসে আছে দেখতে পায়, যার চোখ লাল ছিল। কে তুমি? আর এখানে বসে কি করছো? জানি না ভাই, সে যেই হোক না, কিন্তু ওর চোখ দুটো কিন্তু খুব অদ্ভুত। হঠাৎ করে তাদের চোখের সামনে একটা ভয়ঙ্কর আকৃতি নিজের পায়ের সাথে সাথে দুটো হাতও মাটিতে টিকিয়ে রেখেছিল আর স্যান্ডি আর রাজুর সামনে চলে আসে। মনে হচ্ছে এখানে এসে আমরা সত্যি বড় ভুল করে ফেলেছি রাজু। হঠাৎ করে স্যান্ডির কাঁধ দিয়ে দ্রুত গতিতে রক্ত বেরোয়। তার বাঁ হাত তার শরীর থেকে আলাদা হয়ে যায়।
তার সামনে একটা ভয়ঙ্কর ব্যক্তি দাঁড়িয়েছিল, যার মাথায় একটা ব্ল্যাক টুপি ছিল। তার মৃত দেহের চামড়া ফেটে গেছিল আর চোখ দিয়ে রক্ত টপকাচ্ছিল। তার হাতে ধরে রাখা কুড়াল দিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছিল। কে তুমি? আর আমাকে এখান থেকে যেতে দাও, আমি আর কখনো এখানে ফিরে আসবো না। এখানে যে একবার চলে আসে সে আর কখনো জীবিত ফিরে যায় না, বুঝলে? তুমিও এখান থেকে ফেরত যেতে পারবে না। তক্ষুনি স্যান্ডির কানে একটা মহিলার কষ্টকর আওয়াজ চলে আসে। হঠাৎ করে স্যান্ডির শরীরে নিজে নিজেই দুটো টুকরো হয়ে যায়। স্যান্ডি একটা চিৎকারের সাথে কষ্ট পেয়ে পেয়ে ওখানেই শান্ত হয়ে যায়। ও মাই গড, আমাদের স্যান্ডিকে মেরে দিল। এখান থেকে আমার পালানো উচিত, না হলে আমাকেও জীবিত ছাড়বে না। তক্ষুনি পেছন থেকে কোনো মহিলা তার গলা নিজের লম্বা নাখুনওয়ালা হাত দিয়ে ধরে নেয়। রাজু যখন তার দিকে পাল্টায় তখন আবার কেঁপে ওঠে। তার চোখের পুতলি একেবারে সাদা রঙের ছিল আর দাঁত একদম তীক্ষ্ণ তীক্ষ্ণ ছিল। সে নিজের দাঁত তার ঘাড়ে ঢুকিয়ে দেয়। রাজু কষ্টের চোটে চিৎকার শুরু করে, বাঁচাও বাঁচাও! কিন্তু তার চিৎকার এই খালি জায়গাতে ছড়িয়ে পড়ে আর ওখানেই ফেরত চলে আসে। পরের দিন রাজু আর স্যান্ডির লাশ পুলিশ চার্চের ঠিক বাইরে বাজে অবস্থায় খুঁজে পায়।